সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডের লেখা লিটল হাউস সিরিজের চতুর্থ গল্প অন দ্য ব্যাঙ্কস অফ প্লাম ক্রিক। আজকে রয়েছে চতুর্থ পর্ব। আমার পার্টিতে আসবে তোমরা? ক্রিস্টি, মড আর নেলি ওলসনকে জিজ্ঞেস করলো লরা। মেরি নিমন্ত্রণ করলো বড় মেয়েদের। সবাই আসতে রাজি হয়ে গেল এক বাক্যে। সেই শনিবার ধুয়ে মুছে বাড়িঘর ঝকঝকে তকতকে করে ফেলে লরা আর মেরি। মা বানালো ভ্যানিটি কেক। অনেকগুলো ডিমকে আচ্ছা মতো ফেটিয়ে নিয়ে তার সাথে ময়দা ডলে বেশ কিছুক্ষণ রেখে দিল মা। তারপর তাওয়ায় চর্বি গলিয়ে যখন চিরবির আওয়াজ পাওয়া গেল, তখন সেই ময়দা একমুট একমুট করে ছিঁড়ে ছাড়তে লাগলো সেই চর্বিতে। এক ডুব দিয়েই ভেসে উঠল ওগুলো। কিছুক্ষণ পর আপনি উল্টে গিয়ে ফোলা দিকটা উপরে উঠে এলো। এবার অন্য দিকটাও ফুলে উঠে সবকটা গোল আকার ধারণ করলো। দেখলে মনে হয় ফুলে উঠেছে গর্বে। ওগুলো একটা একটা করে তুলে কভার্ডে রেখে দিল মা অতিথিদের জন্যে। লরা, মেরি, মা, ক্যারি সবাই আজ ভালো পোশাক পরেছে। এমনকি জ্যাককেও চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়ে দিয়েছে লরা। মনে হচ্ছে সাদার উপর বাদামি রঙের ছবিটা চমৎকার একটা কোট চাপিয়েছে ও গায়ে। অতিথিদের আসতে দেখে লরার সঙ্গে জ্যাকও ছুটল খালের ধারে ওদের অভ্যর্থনা জানাতে। জলে ছাপ করে পা ফেলে হাসতে হাসতে আসছে সবাই। কিন্তু নেলির তো নখরা করা চাই। জুতো আর মোজা খুলে হাতে নিয়েছে। এখন নাকি পায়ে ব্যথা লাগছে। বলল, আমি তো তোমাদের মতো খালি পায়ে হাঁটি না, জুতো মোজাও আছে আমার। দারুণ একটা নতুন ড্রেস পরেছে নেলি, চুলে নতুন হেয়ার রিবন। এরই নাম জ্যাক বুঝি? জিজ্ঞেস করলো ক্রিস্টি। ওরা সবাই কোলে তুলে আদর করলো জ্যাককে। জ্যাকও খুব ভালো ব্যবহার করলো ওদের সঙ্গে। কিন্তু নেলির কাছে গিয়ে ভদ্রভাবে লেজ নাড়তে গিয়ে ধমক খেল। দূর দূর হা, খবরদার আমার কাপড় ছবি না। জ্যাক তোমার কাপড় নষ্ট করবে না, বলল লরা। সবাইকে নিয়ে ফিরে এলো লরা। দরজায় দাঁড়িয়ে মা ওদের অভ্যর্থনা জানালো। বড় মেয়েদেরকে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল মেরি। মিষ্টি হেসে ওদের সঙ্গে কথা বলল মা। নেলিকে পরিচয় করিয়ে দিতেই ও বলল, গ্রাম্য একটা পার্টিতে যাচ্ছি বলে আমি আমার সেরা ড্রেসটা পরিনি। ন্যাকা ন্যাকা করে কথাটা শোনা মাত্রই লড়ার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গেল। কি মনে করেছ নিজেকে? মায়ের সঙ্গে এভাবে কথা বলবে কোন সাহসে? উফ, ন্যাকামোর চরম সীমায় পৌঁছে যাচ্ছে মেয়েটা। দাঁড়ো, তোমাকে মজা দেখাচ্ছি আমি। মিষ্টি করে হাসলো মা। বলল, এটাও খুব সুন্দর জামা নেলি, তুমি আসতে পেরেছো বলে আমি সত্যিই খুব খুশি। মা মুখে যাই বলুক, এই ব্যবহারের জন্যে নেলিকে ক্ষমা করতে পারবে না লরা কোনো দিন। মেয়েরা সবাই খুব পছন্দ করলো ওদের বাড়িটা। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর, প্রচুর আলো বাতাস, আর চারপাশে প্রেরি ঘাসের ফিসফাস ওদের খুব ভালো লেগেছে। মইবে, মেরি আর লরা চিলে কোঠায় উঠে অবাক হয়ে গেল ওরা। ওদের কারোর এরকম একটা সুন্দর নিস্তব্ধ ছোট্ট ঘর নেই। কিন্তু নেলি জিজ্ঞেস করলো, তোমার পুতুলগুলো কোথায়? লরা কিছুতেই ওর প্রিয় শার্লটকে বের করবে না নেলির সামনে। পুরনো কাপড়ের তৈরি পুতুল ওটা আসলে। নেলির পুতুলের সঙ্গে কোথায় যাবে? বলল, আমি পুতুল নিয়ে খেলি না, আমি খেলা করি খালে। সবাইকে নিয়ে বেরিয়ে গেল ওরা, জ্যাক সবার আগে। খড়ের গাদার কাছে ওদেরকে মুরগির বাচ্চা দেখালো লরা, মার তরিতরকারি বাগান দেখালো, বাবার ফসলের মাঠ দেখালো। ঘন সবুজ হয়ে বেড়ে উঠেছে গম আর জইয়ের চারা। তারপর দৌড়ে চলে গেল ওরা প্লাম ক্রিকের ধারে উইলো গাছের নিচে ফুট ব্রিজের কাছে। বড় মেয়েদেরকে নিয়ে ধীরে সুস্থে আসছে মেরি। কিন্তু লরা, ক্রিস্টি, মড আর নেলি হাঁটুর উপর স্কার্ট তুলে নেমে পড়ল খালের স্বচ্ছ জলে। বড় মেয়েরাও নেমে পড়ল জলেতে। ক্যারির হাত ধরে ওকেও হাঁটাচ্ছে জলে। মসৃণ রংচঙে পাথর পেলে হইচই করে কুড়াচ্ছে সবাই মিলে। হঠাৎ নেলিকে সাহায্য করার দারুণ বুদ্ধি মাথায় এসে গেল লরার। বুড়ো কাঁকড়ার বাসার কাছে নিয়ে গেল ওদেরকে লরা খেলার ছলে। বাচ্চাদের দাপাদাপিতে বিরক্ত হয়ে পাথরের তলায় গিয়ে সেধিয়েছে ওটা।
কিন্তু তামাটে রঙের একটা দাঁড়া বার করে রেখেছে বাইরে। কেউ বেশি কাছে এলেই চিমটে ধরবে। নেলিকে ঠেলে ঠুলে পাথরটার কাছে নিয়ে এলো লড়া। দেখলো পাথরের নিচ থেকে একটা চোখ বের করেছে কাঁকড়াটা। এবার পাথরটার দিকে জল ছিটিয়ে চেঁচিয়ে উঠল, নেলি নেলি সাবধান। আবছা মতো দেখতে পেল নেলি জলের নিচ দিয়ে বিদঘুটে ভঙ্গিতে কি যেন আসছে তেড়ে। পালাও পালাও বলে চিৎকার ছেড়ে ক্রিস্টি আর মটকে ঠেলে ব্রিজের দিকে সরিয়ে আনলো লড়া। ওদিকে জলের উপর দিয়ে ছপ ছপ করে পা ফেলে দৌড়ে চলে গিয়েছে নেলি প্লাম ঝাড়ের নিচে শান্ত ঘোলাটে জলে। লড়া ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখছে বুড়ো কাঁকড়াটার পাথরটার দিকে। দেখা গেল ধাওয়া করে শত্রুকে ভাগিয়ে দিয়ে খুশি মনে আবার গিয়ে সেধিয়েছে ওটা পাথরটার নিচে। তুমি দাঁড়াও নেলি, বলল লড়া চেঁচিয়ে, ওখানেই দাঁড়িয়ে থাকো। কি ওটা? জিনিসটা কি? এদিকে আসছে নাকি? ভয়ের তো কণ্ঠে জানতে চাইল নেলি। ভয়ে হাত থেকে কাপড় ছেড়ে দিয়েছে ও। কাদা জলে ভিজছে নিচের দিকটা। বুড়ো একটা কাঁকড়া, জবাব দিল লড়া। মোটা মোটা কাঠে ঘ্যাঁচ করে দুটুকরো করে দিতে পারে ওর দাঁড়া দিয়ে। আমাদের পায়ের বুড়ো আঙুল কেটে নেওয়া ওর জন্য কিছুই নয়। হায় হায়, ফুপিয়ে উঠল নেলি। কোথায় ওটা? এদিকে আসছে? তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি দেখছি, বলে খোঁজাখুঁজির ভান করলো লড়া কিছুক্ষণ। এদিকে দেখে ওদিকে দেখে, একবার ফুটব্রিজের দিকে যায়, একবার কিছুটা এগোয় নেলির দিকে। প্লাম ঝোপের নিচে কাদা জলেতে দাঁড়িয়ে চোখ বড় বড় করে দেখছে নেলি ওর কার্যকলাপ। অবশেষে লড়া বলল, এবার চলে এসো, আর ভয় নেই, নিজের গর্তে ঢুকে গিয়েছে ওটা। পরিষ্কার জলেতে ফিরে এলো নেলি। বলল, এই জঘন্য খালে ওর আর খেলার ইচ্ছে নেই। কাদামাখা স্কার্টটা ভালো জলে পরিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু পায়ের কাদা তুলতে গিয়ে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল। দুই পায়ে কাদাটে রঙের চোখ লেগে রয়েছে, ধুলেও যাচ্ছে না। একটাকে চিমটি দিয়ে তোলার চেষ্টা করলো, পর মুহূর্তেই আর এক চিৎকার ছেড়ে উঠে পড়ল ডাঙায়। পাড়ে এসেই শুরু হয়ে গেল লাফঝাপ। একবার ডান পায়ে লাফায়, একবার বাম পায়, তারপর জোড়া পায়ে লাফায় কিছুক্ষণ। সেই সঙ্গে চলেছে তার তীক্ষ্ণ চিৎকার। হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ল লড়া, পেট চেপে ধরে গড়াগড়ি খাচ্ছে। হাঁটুতে ভর দিয়ে উঠে চেঁচালো, দেখো দেখো, নাচ দেখো নেলির। মেয়েরা সবাই ছুটে এলো। মেয়েরা লড়াকে বলল যোগগুলো ছাড়িয়ে দিতে, কিন্তু কে শোনে কার কথা। হেসে খুন হয়ে যাচ্ছে লড়া, আর গড়াগড়ি দিচ্ছে ঘাসে। ধমক দিল মেরি, লড়া হয় উঠে ওগুলো ছাড়িয়ে দাও, নয়তো চললাম মাকে বলতে। এতক্ষণে উঠে বসলো লড়া। একটা একটা করে টেনে ছাড়াতে শুরু করলো যোগগুলো। সবাই দেখার জন্যে ঝুঁকে আসছে। এক একটা যোগকে ধরে লড়া যখন লম্বা করে টান দেয়, ভয় চেঁচিয়ে ওঠে সবাই। চুলোই যাক তোমাদের পার্টি, ফোঁপাচ্ছে নেলি, আমি বাড়ি যাব। এত চেঁচামেচি কিসের জানার জন্য ছুটে এলো মা। নেলিকে কাঁদতে বারণ করলো, বলল কয়েকটা যোগ ধরলেই কেঁদে খুন হওয়া ঠিক না। তারপর তাগাদে দিল সবাইকে, ঘরে চলে এসো তোমরা, সব কিছু তৈরি। টেবিলটা ধপধপে সাদা কাপড় দিয়ে ঢাকা, সুন্দর ফুলদানিতে একতরা ফুল। টেবিলের দুপাশে বেঞ্চ পাতা, টেবিলের উপর ঝকঝকে টিনের কাপে ঘন ঠান্ডা দুধ, আর মস্ত এক ডিশ ভরা মধুরঙা ভ্যানিটি কেক। তৃপ্তির সঙ্গে খেলে ওরা ভ্যানিটি কেক যার যত খুশি। আগে কোনোদিন ওরা এই জিনিস খায়নি। প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল মেয়েরা। মা খুশি হয়ে আরও বেশি করে তুলে দিল ওদের পাতে। পেট ভরে কেক আর মিষ্টি দুধ খেয়ে নেলি ছাড়া সবাই ধন্যবাদ জানালো মাকে। এখনও রাগ পড়েনি নেলির। লড়ার অবশ্য তাতে কিছুই যায় আসে না। ফিরে যাওয়ার আগে ওর হাতে চাপ দিল ক্রিস্টি। কানে কানে বলল, উচিত শিক্ষা হয়েছে, সত্যি মজা পেলাম এখানে এসে লড়া। মনে মনে লড়া বলল, আমিও মজা পেয়েছি,
খালের ধারে নেলির ওই নাচ জীবনেও ভুলব না আমি। 13। রাত্রে পাইপ টানতে টানতে বাবা বলল, শহরের নতুন গির্জায় কাল থেকে শুরু হবে ধর্মোপদেশ। শুনে দেখা করলাম গিয়ে রেভারেন্ড অ্যালেনের সঙ্গে। উনি বারবার বলে দিলেন যেন অবশ্যই সপরিবারে হাজির থাকি কাল। আমি কথা দিয়েছি যাব আমরা। কতদিন যে গির্জায় যাওয়ার সুযোগ হয়নি, বলল মা। আর আজ পর্যন্ত গির্জা দেখারও সুযোগ হয়নি লরা আর মেরির। পরদিন সকালে উঠে তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল সবাই। ওয়াগনে চড়ে ছুটল ওরা শহরের দিকে। আজ চোখের পলকে পৌঁছে গেল ওরা শহরে। দেখা গেল দোকানপাট সব বন্ধ। লোকজন সেজে গুজে চলেছে গির্জার দিকে। গির্জার মাথায় ছোট্ট একটা ঘর দেখিয়ে লরা জিজ্ঞেস করল, কি ওটা? আঙুল দিয়ে দেখাতে হয় না লরা, বলল মা। ওটা হচ্ছে গির্জার ঘণ্টাঘর। গির্জার ভেতরে আশ্চর্য একটা পবিত্র গুরুগম্ভীর ভাব। কালো পোশাক পরা একজন দাড়িওয়ালা চিকন লম্বা লোক স্টেজের উপর একটা ডেস্কের ওপাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ঈশ্বর সম্পর্কে কথা বললেন। সবাই চুপচাপ মাথা নিচু করে শুনছে কথাগুলো। লরাও শুনছে। হঠাৎ চমকে উঠল কানের কাছে কাউকে কথা বলতে শুনে। যে দেখল সুন্দরী এক ভদ্রমহিলা হাসি মুখে কি যেন বলছেন। এসো আমার সঙ্গে, মিষ্টি গলায় বললেন মহিলা। সানডে স্কুলে ছোট্ট ছেলে মেয়েদের ক্লাস নেওয়া হচ্ছে। মা মাথা ঝাঁকাতে বেঞ্চ থেকে নেমে মহিলার সঙ্গে চলে গেল মেরি আর লরা। এখনই কয়েকটা বেঞ্চ টেনে নিয়ে তৈরি হয়েছে স্কুল। লরা দেখল ওদের স্কুলের প্রায় সব ছেলেমেয়েই হাজির ওখানে। সানডে স্কুলের টিচারের নাম মিসেস টাওয়ার। সবার নাম জেনে নিলেন তিনি। তারপর সবাইকে বাইবেল থেকে একটা করে পংক্তি দিলেন মুখস্থ করার জন্যে। পরের রোববার তাকে শোনাতে হবে সেটা। অনেকক্ষণ পর শেষ হলো রেভারেন্ড অ্যালরেনের বক্তৃতা। উঠে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে গান গাইল সবাই। তারপর ছুটি। দরজার কাছে দাঁড়িয়ে বাবা আর মার সঙ্গে হ্যান্ডশেক করলেন রেভারেন্ড অ্যালরেন। তারপর নিচু হয়ে ঝুঁকে হ্যান্ডশেক করলেন লরার সঙ্গেও। হাসি মুখে জিজ্ঞেস করলেন, সানডে স্কুল তোমার ভালো লেগেছে লরা? হ্যাঁ স্যার, বলল লরা। তাহলে প্রত্যেক রবিবার এসো তুমি, আসবে তো? আমরা কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। মানুষটাকে ভালো লেগে গেল লরার। বাড়ি ফেরার সময় বাবাও বলল একই কথা। সবাই একসঙ্গে প্রার্থনা করবার মজাই আলাদা। মনটা আনন্দে ভরপুর হয়ে থাকে। সমর্থন করল মা। কয়েক সপ্তাহ যেতেই একদিন ডিনারে বসে বাবা বলল, কিন্তু ক্যারোলিন, একটা জুতো না কিনলে তো আর চলছে না। ভালো ভালো পোশাক পরা লোকেদের সঙ্গে ওঠা বসা করতে গেলে এগুলো একেবারেই বেমানান। এই দেখো। বাবা পা দুটো লম্বা করে দেখালো। বহু মেরামত করা বুটজোড়ার সামনের দিকটায় চামড়া ফেটে হাঁ হয়ে গিয়েছে। লাল মোজা দেখা যাচ্ছে সেই ফাঁক দিয়ে। আর মনে হয় সেলাই চলবে না। তোমাকে তো কতবার বললাম একজোড়া বুট কেনো। মা বলল, তা না করে জামার কাপড় এনে দিলে আমার জন্যে। অথচ আমার জামার চেয়ে তোমার বুট কেনা অনেক বেশি জরুরি ছিল। না, মন স্থির করে ফেলল বাবা। আগামী শনিবার শহরে গিয়ে একজোড়া নতুন বুট কিনেই ফেলব। $3 লাগবে। মনে হয় তেমন অসুবিধা হবে না। ফসল কাটার আগ পর্যন্ত কোনো মতে চালিয়ে নেওয়া যাবে। গোটা সপ্তাহ বাবা খড় বানালো। মিস্টার নেলসনের খড়ের কাজে সাহায্য করার বিনিময়ে বাবা তার ঘাস কাটার মেশিনটা ব্যবহার করার সুযোগ পেয়েছে। প্রচুর ঘাস কাটছে বাবা মেশিন দিয়ে। মাঠেই শুকাচ্ছে সেই ঘাস। এমন সুন্দর রোদেলা গ্রীষ্মকাল বাবা আর কখনো দেখেনি। শনিবার সকালে ওয়াগনে চড়ে লরাও গেল মাঠে। খড়গুলো ঘরে তুলে আনার কাজে সাহায্য করলো বাবাকে। গম ক্ষেতের দিকে চেয়ে মনটা ভরে গেল লরার। ওর চেয়েও লম্বা হয়ে উঠেছে গাছগুলো। প্রতিটা গাছের মাথায় গমের শীষ।
পেকে আসা গমের ওজনে বাঁকা হয়ে একটু নুয়ে পড়েছে গাছগুলো। মাকে দেখাবার জন্য 3টে গুচ্ছ কেটে নিল বাবা। বাবার খুশি আর ধরে না। এই ফসল ঘরে তোলার পর কি হবে শোনালো লড়াকে। প্রথম কথা, ঋণমুক্ত হয়ে যাবে ওরা। তারপরে এত টাকা থাকবে হাতে যে সেটা দিয়ে কী করবে দিশে পাবে না। একটা বাগি কিনবে বাবা, মার জন্য সিল্কের ড্রেস কিনবে, সবার জন্য নতুন জুতো কিনবে, আর প্রত্যেক রবিবার ওরা সবাই খাবে গরুর তাজা মাংস। ডিনার শেষ হলে পরিষ্কার একটা শার্ট গায়ে দিয়ে বেহালার বাক্স থেকে $3 বের করলো বাবা। শহরে চলেছে নতুন বুট কিনবে বলে। হেঁটেই রওনা দিল বাবা, কারণ ঘোড়াগুলো সপ্তাহ ভোর খুব খেটেছে বলে আজ ওদের একটু বিশ্রাম নেওয়া উচিত। সন্ধ্যার একটু আগেই ফিরে এলো বাবা। লরা আর জ্যাক খাল পাড়ে বুড়ো কাঁকড়াটাকে জ্বালাতন করায় ব্যস্ত ছিল। বাবাকে টিলা বেয়ে উঠতে দেখে ছুট লাগালো। লরা যখন পৌঁছলো, বাবা ততক্ষণে বাড়ির ভিতর চলে গিয়েছে। ওভেন থেকে মা সেঁকা রুটি বের করছিল। মায়ের আওয়াজ পেয়ে পিছন ফিরল। তোমার বুট কোথায় চার্লস? জিজ্ঞেস করলো মা। আসলে ক্যারোলিন, গাল চুলকালো বাবা। দেখা হয়ে গেল ব্রাদার অ্যালড্রিনের সঙ্গে। উনি বললেন বেলফ্রিটে বসাবার জন্যে ঘন্টা কেনার টাকা জোগাড় হচ্ছে না অল্পের জন্যে। শহরের লোক যে যা পেরেছে দিয়েছে, এখন শুধু $3 হলেই বেলটা কেনা চায়, তাই টাকাটা দিয়ে এলাম। হায় হায়, নিজের ছায়া জুতোর দিকে চাইল বাবা। বলল, সেলাই করে নেব, কোনো মতে কাজ চলার মতো করে নেব এটাকে। আর একটা কথা জানো, আমরা নাকি এখান থেকেই পরিষ্কার শুনতে পাবো চার্চের ঘন্টা। চট করে ঘুরে গেল মা স্টোভের দিকে। চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো লরা। সিঁড়ির ধাপে গিয়ে বসল। গলাটা কেমন যেন ধরে আসছে ওর। ও মনে মনে খুব চেয়েছিল বাবার একজোড়া বুট হোক। কিছু ভেবো না ক্যারোলিন, লরা শুনতে পেল বাবা বলছে। ফসল তোলার আর বেশি দেরি নেই, এই তো কটা দিন। 14 এতদিনে পাকতে শুরু করলো গম। প্রত্যেক দিন মাঠে যাচ্ছে বাবা। বাসায় ফিরে খোসা ছাড়ানো গমের নরম দানা মাকে দেখিয়ে ভবিষ্যৎবাণী করছে ঠিক কবে ছড়াটা পাকবে, কবে ফসল কাটা শুরু হতে পারবে, কবে ফসল কাটা শুরু করতে পারবে। আবহাওয়া নাকি গম পাকার জন্য আদর্শ। ঠিক এরকম চললে আগামী সপ্তাহে কাটতে শুরু করব, বুঝলে? খুব গরম, আকাশের দিকে তাকানো যায় না। গোটা প্রেয়ারি থেকেই ধোয়ার মতো কাপা কাপা বাষ্প উঠছে। স্কুলে গিরগিটির মতো হাঁপায় ছেলে মেয়েরা। কাঠের দেওয়াল বেয়ে পাইনের কষ নামে ফোটায় ফোটায়। শনিবার আবার বাবার সঙ্গে চলল লরা মাঠের ফসল দেখতে। প্রায় বাবার সমান লম্বা হয়ে গিয়েছে গমের মাথা। ওকে কাঁধে তুলে নিয়ে দেখালো বাবা। লরা দেখল ফসলের ভারে নত হয়ে আছে গোটা ক্ষেত। গোটা মাঠ সবুজ আর সোনালি রঙে মাখা। দুপুরে ডিনার খেতে গিয়ে মাকে বলল বাবা, এমন ফলন জীবনে দেখিনি ক্যারোলিন। প্রতি একরে কম করে 40 বুশেল। প্রতি বুশেলের দাম $1। ভাবো একবার, বড়লোক হয়ে যাব আমরা। শুনে নিশ্চিন্ত হলো লরা। এবার নতুন একটা বুট কেনা হবে বাবার জন্যে। দরজার দিকে মুখ করে বসে খাচ্ছে লরা। উজ্জ্বল রোদ এসে পড়েছে ঘরে। ওর মনে হলো হঠাৎ যেন একটু কমে গেল আলোর তেজ। চোখ দুটো ডলে নিয়ে আবার তাকালো লরা। সত্যিই কমে গিয়েছে আলো। দেখতে দেখতে আরও কমে গেল, তারপর একেবারে নাই হয়ে গেল। ঝড় আসবে মনে হচ্ছে, বলল মা। সূর্য ঢেকে গিয়েছে মেঘে। এক লাফে উঠে দাঁড়ালো বাবা। দ্রুত পায়ে চলল দরজার দিকে। ঝড়ে ফসলের ক্ষতি হতে পারে। আকাশের দিকে চাইল বাবা, তারপর বেরিয়ে গেল বাইরে। আলোটা কেমন যেন অদ্ভুত। ঝড়ের সময় যেমন হয় ঠিক তেমন নয়। ঝড়ের আগে বাতাসের চাপ বদলে যায়, তারও কোনো আভাস নেই। ভয় পেল লরা, কিন্তু ঠিক বুঝতে পারল না কেন ভয় লাগছে। খাওয়া ফেলে দৌড়ে গিয়ে দাঁড়ালো বাবার পাশে।
আকাশের দিকে তাকিয়ে রয়েছে বাবা। মা আর মেরিও বেরিয়ে এলো বাইরে। বাবা জিজ্ঞেস করলো, দেখে তোমার কি মনে হচ্ছে ক্যারোলিন? সূর্য ঢাকা পড়েছে ঠিকই, কিন্তু মেঘের মতো লাগছে না, মনে হচ্ছে তুষারকণা আড়াল করেছে ওটাকে। তবে ঠিক তুষারকণার মতোও নয়, তার চেয়ে বড়, সরু আর চকচকে কি যেন। প্রতিটা কণার ফাঁক দিয়ে আলো আসছে। বাতাস নেই, ঘাসগুলো স্থির নিশ্চল, অথচ আকাশ ছাড়া মেঘটা এগিয়ে আসছে দ্রুত বেগে। ঘাড়ের পশম দাঁড়িয়ে গিয়েছে জ্যাকের। হঠাৎ মেঘের দিকে চেয়ে গর্জন ছাড়ল, তারপর অসহায় ভঙ্গিতে কোঁকিয়ে উঠল। থপ, কি যেন পড়ল লড়ার মাথায়, তারপর ছিটকে মাটিতে। সে দেখল মস্ত একটা ঘাস ফড়িং পড়েছে আকাশ থেকে। এত বড় ঘাস ফড়িং জীবনে দেখেনিও। পর মুহূর্তে শিলাবৃষ্টির মতো আকাশ থেকে পড়তে শুরু করলো ঘাস ফড়িং, এখানে ওখানে সেখানে। আকাশ ছেয়ে মেঘের মতো উড়ে আসছে ঘাস ফড়িংয়ের বিশাল একটা ঝাঁক, এতই ঘন যে ঢাকা পড়ে গিয়েছে সূর্য। চকচক করছে ওদের সরু লম্বা পাখা। পাখা ঝাপটানোর ফরফর আওয়াজে ভরে গিয়েছে চারিদিক। শিলাবৃষ্টির শব্দ তুলে পড়ছে ওরা চারপাশে। হাতের ঝাপটায় ওগুলোকে গা থেকে ফেলার চেষ্টা করল লড়া। লম্বা পা দিয়ে গায়ের চামড়া থেকে কাপড় আঁকড়ে ধরে থাকলো ওরা। ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করলো ওর দুই চোখ। মাথাটা নাড়ছে এপাশ ওপাশ। তীক্ষ্ণ চিল চিৎকার দিয়ে ছুটে চলে যাচ্ছে লড়া বাড়ির এপাশ থেকে ওপাশে। চারপাশে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে ও। কোথাও মাটি দেখা যাচ্ছে না, সর্বত্র গিজগিজ করছে কেবল ঘাস ফড়িং আর ঘাস ফড়িং। ওদের গা না মারিয়ে এক পা ফেলার উপায় নেই। ছুটিকে জানলাগুলো বন্ধ করছে মা। বাবা দাঁড়িয়ে রয়েছে দরজার কাছে, বোবা দৃষ্টিতে চেয়ে রয়েছে বাইরের দিকে। তার পাশে দাঁড়িয়ে রয়েছে লড়া আর জ্যাক। বাইরে কয়েক ইঞ্চি পুরু হয়ে মাটি ছেয়ে ফেলেছে ঘাস ফড়িং। পাখা ভাঁজ করে এখন লাফ দিয়ে উঠছে যত্রতত্র। বাড়ির ছাদে শিলাবৃষ্টির মতো পড়ছে এখন। ফরফর শব্দে উঠছে আকাশ বাতাস জুড়ে। এবার আরেক রকম শব্দ এলো কানে। খেতে শুরু করেছে ওরা। কচকচ আওয়াজ আসছে এখন বাইরে থেকে। কোটি কোটি ঘাস ফড়িং খেতে শুরু করেছে একসঙ্গে। চিবানোর মিলিত শব্দটা ভীতিপ্রদ। গম, আমার গম! হঠাৎ আর্তনাদ করে উঠল বাবা। পিছন দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেল, দৌড়াচ্ছে গম ক্ষেতের দিকে। একটু পরেই ফিরে এলো বাবা। ছুটে গিয়ে ঢুকলো আস্তা বলে। জানলা দিয়ে লড়া দেখল স্যাম আর ডেভিডকে ওয়াগনে জুটছে বাবা। তারপর পাগলের মতো গোবরের গাদা থেকে পুরনো পচা খড় তুলতে শুরু করলো ওয়াগনে পিচফর্ক দিয়ে। আরেকটা পিচফর্ক নিয়ে দৌড়ে গেল মা বাবাকে সাহায্য করতে। ওয়াগন ভর্তি পচা খড় নিয়ে ছুটল বাবা ক্ষেতের দিকে। মা হেঁটে গেল পিছন পিছন। ক্ষেতের চারিদিকে পচা খড় ফেলছে বাবা, আর মা নিচু হয়ে ঝুঁকে একের পর এক স্তূপে আগুন ধরিয়ে দিচ্ছে। ধোঁয়ায় ভরে যাচ্ছে চারিদিক। একটু পর মা, বাবা, ওয়াগন আর গম ক্ষেত অদৃশ্য হয়ে গেল ধোঁয়ায়। এখনও নামছে ঘাস ফড়িং আকাশ থেকে। এখনও আড়াল হয়ে রয়েছে সূর্য। আঁধার হয়ে আছে চারপাশ। ফিরে এলো মা। কাপড় থেকে ঘাস ফড়িং ঝেড়ে নামিয়ে মারল সব কটাকে। ক্ষেতের চারিদিকে গোবর মেশানো খড়ে আগুন ধরিয়ে দিয়েছে মা। ধোঁয়ায় ভরে গিয়েছে চারিদিক। এর ফলে হয়তো পালাবে, হয়তো গমের ক্ষতি করতে আর পারবে না ঘাস ফড়িং। বন্ধ ঘরে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে মা, মেরি, লড়া। বাইরে থেকে আসছে অবিরাম চিবনোর শব্দ। ঘাস, পাতা, সবুজ যা কিছু পাচ্ছে ওরা খাচ্ছে। একসময় আধার কেটে গেল, জ্বলে উঠল সূর্য। জানলা দিয়ে পরিষ্কার দেখা গেল গোটা এলাকা ছেয়ে গিয়েছে ঘাস ফড়িংয়ে। সর্বত্র হাঁটছে, লাফাচ্ছে আর উঠছে ওরা, আর খেয়ে সাফ করছে সবুজ যা পাচ্ছে সব। যত দূর দেখা যায় প্রেরির লম্বা ঘাস তুলছে, বাঁকা হয়ে নুয়ে পড়েছে, তারপর শুয়ে পড়ছে মাটিতে। উহ, দেখো দেখো, চাপা গলায় বলল লড়া। উইলো গাছগুলোর পাতা খেয়ে ফেলছে ওরা। বেশিরভাগ গাছই ন্যাড়া হয়ে যাচ্ছে, যেন কঙ্কাল। আমি আর দেখতে চাই না,
বলে সরে গেল মেরি জানলা থেকে। লড়ার আর দেখবার রুচি নেই, কিন্তু কিছুতেই চোখ সরাতে পারছে না ও। সবার যখন সর্বনাশ, মুরগি দুটো আর তাদের বাচ্চাগুলোর তখন পৌষ মাস। ওরা মনের আনন্দে একের পর এক গপাগপ করে খেয়ে চলেছে ঘাস ফড়িং। কোনটা ছেড়ে কোনটা খাবে দিশে পাচ্ছে না। চোখের নিমিষে শেষ হয়ে গেল মার সবজি বাগান। আলু, গাজর, বিট, মটর সব খেয়ে নিল ওরা। ভুট্টার লম্বা পাতাগুলো খেয়ে কচি দানাগুলোকেও ছাড়ল না। বুঝে নিল লড়া, কিছুই করবার নেই, এদের ঠেকানোর মতো সাধ্য নেই কারোর। এখনও ধোয়ার আড়ালে রয়েছে গম ক্ষেত। মাঝে মাঝে বাবাকে দেখা যাচ্ছে ওর মধ্যে আবছা ভাবে, পাগলের মতো ছুটছে এদিক ওদিক, আগুন উস্কে দিচ্ছে এখানে ওখানে, ঘন ধোয়ার মধ্যে হারিয়ে যাচ্ছে আবার। সন্ধে থেকে গরুটাকে আনার জন্য জুতো আর মোজা পরল লড়া। গায়ে মাথায় শাল জড়িয়ে নিল। পুরনো বাড়ির কাছে খালের ধারে দাঁড়িয়ে রয়েছে স্পট। অনবরত গায়ের চামড়া নাড়াচ্ছে আর সমানে লেজ ঝাপটে দিচ্ছে। ঘাসে মুখ দিতে পারছে না ঘাস ফড়িংয়ের জ্বালায়। পরিষ্কার বুঝতে পারল লড়া, সব ঘাস যদি খেয়ে নেয় ঘাস ফড়িং, তাহলে কি দশা হবে গরুগুলোর? স্রেফ না খেয়ে মারা যাবে। ঘাস ফড়িং ছেঁকে ধরেছে লড়াকেও। মুখে আর হাতে যেগুলো বসেছে সেগুলোকে হাত ঝাপটে দূর করছে, কিন্তু কাপড়ের উপর বা ভাঁজে যেগুলো লুকিয়ে পড়েছে নড়ে চড়ে বেড়াচ্ছে যেখানে খুশি। লড়া আর স্পটের পায়ের নিচে চরমর শব্দে ভাঙছে ঘাস ফড়িংয়ের শক্ত শরীর। মা বেরিয়ে এলো দুধ দোয়াতে। সঙ্গে করে বালতি ঢাকার জন্য কাপড় এনেছে মা, কিন্তু ঘাস ফড়িং ঠেকানো যাচ্ছে না ও দিয়ে। ওরা এসে টপার টপ পড়ছে ওরা দুধে। টিনের কাপ দিয়ে তুলে ছেঁকে দূর করতে হচ্ছে ওদের। দুধ দুইয়ে ঘরে ফিরল ওরা অসংখ্য ঘাস ফড়িং নিয়ে। খাবার বাড়ছিল মেরি। ঘাস ফড়িংয়ের লাফালাফি দেখে চট করে ঢাকলো খাবার। প্রত্যেকটা ফড়িংকে মেরে ঝাড় দিয়ে ফেলে দেওয়া হলো স্টোভের ভিতর। ঘরে ফিরল বাবা, ক্লান্ত শ্রান্ত, কিন্তু সাপা সেরেই বেরিয়ে গেল আবার। গমের কথা কিচ্ছু জিজ্ঞেস করল না মা, শুধু একটু হেসে বলল, দুশ্চিন্তা করো না চার্লস, ঈশ্বর আছেন, কোথাও ঠেকিনি আমরা আজ পর্যন্ত। এতক্ষণ ধোয়ার মধ্যে থেকে বাবার গলা খসখসে হয়ে গিয়েছে দেখে আরেক কাপ চা খেয়ে যেতে বলল মা। চুপচাপ আরেক কাপ চা খেয়ে বেরিয়ে গেল বাবা। আরেক ওয়াগন গোবর আর পচা খড় নিয়ে গেল মাঠে। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না লড়ার। কানে শুনতে পাচ্ছে ফরফর করে ঘাস ফড়িংয়ের ওড়ার শব্দ, কুটকুট করে কাটা আর চিবোনোর শব্দ। মনে হচ্ছে ওর গায়ে নড়ে চড়ে বেড়াচ্ছে বুঝি ওগুলো, খামছে ধরছে নখ দিয়ে। অন্ধকারে ও যেন স্পষ্ট দেখতে পাচ্ছে ওদের ঠেলে বেরিয়ে আসা চোখ। একসময় ঘুম এসে রেহাই দিল ওকে ওদের হাত থেকে। সকালে উঠে লড়া দেখল বাবা ফেরেনি রাত্রে। প্রাতরাশ খেতেও আসেনি, সেই গত রাত থেকে এক নাগারে পরিশ্রম করে চলেছে। গোটা প্রেয়ারির চেহারা বদলে গিয়েছে। বাতাস বইছে ঠিকই, কিন্তু দুলছে না ঘাস, পড়ে আছে মাটিতে নিস্পন্ধ নিশ্চল। ক্রিকের ধারে দাঁড়িয়ে রয়েছে উইলোগুলোর কঙ্কাল, একটাও পাতা নেই কোনো শাখায়। প্লামঝাড়ের ওই একই অবস্থা। দুপুরবেলা ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে এলো বাবা। স্যাম আর ডেভিডকে আস্থা বলে রেখে ধীর পায়ে এসে ঢুকলো ঘরে। ধোঁয়ায় কালো হয়ে গিয়েছে মুখটা, চোখ দুটো টুকটুকে লাল। হ্যাটে দরজার পিছনে পেরেকে ঝুলিয়ে টেবিলে এসে বসল। কোনো লাভ হলো না ক্যারোলিন, হতাশ কণ্ঠে বলল বাবা। ঠেকাতে পারলাম না। ধোঁয়ায় কিছুই হয় না ওদের। চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ল ওরা, শেষ করে দিল সব। টেবিলের উপর কনুই রেখে দুই হাতে মুখ ঢাকলো বাবা। পাথরের মতো স্থির হয়ে গিয়েছে লড়া আর মেরি। নরম গলায় মা বলল, কিছু ভেবো না চার্লস, আগেও অনেক কঠিন সময় কাটিয়ে উঠেছি আমরা। টেবিলের নিচে বাবার ছেঁড়া বুটের দিকে চাইল লড়া। বুকের ভিতরটা কেমন যেন করে উঠল ওর। মনে হলো কি যেন আটকে আছে গলায়। বাবার বুট কেনা হলো না আর। মুখ থেকে হাত নামিয়ে ছুরি আর কাঁটা চামচ তুলে নিল বাবা।
হাসল, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই, চোখ দুটো হাসছে না। মাকে বলল, ঠিক বলেছ ক্যারোলিন, সাধ্যমতো করেছি, এখন যেভাবে হোক চালিয়ে নিতে হবে। লরার মনে পড়ল ঋণ করে তৈরি হয়েছে এই বাড়ি, গম বিক্রি করে ধার শোধ করার কথা ছিল। চুপচাপ খেয়ে উঠল সবাই। মেঝেতেই শুয়ে ঘুমিয়ে পড়ল বাবা। মা তার নিচে একটা বালিশ গুঁজে দিল, ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে বলল সবাইকে। ক্যারিকে নিয়ে নিজেদের শোবার ঘরে চলে গেল ওরা। কাগজের পুতুল দিয়ে ওকে শান্ত করে রাখল। দিনের পর দিন খেয়ে চলল ঘাস ফড়িং, গম, জই সব খেলো, সবুজ যা পেল সব খেলো। বাগানের তরি তরকারি খেলো, সব ঘাস খেয়ে নিল প্রেয়ারের। ইঁদুর, খরগোশ আর ছোট পাখি পালালো এলাকা ছেড়ে। শুধু রয়ে গেল বড় পাখি, মোরগ, মুরগি, অর্থাৎ যারা ঘাস ফড়িং খায়। রোববার হেঁটে সানডে স্কুলে গেল লরা আর মেরি বাবার সঙ্গে। রোদ অতিরিক্ত করা দেখে ক্যারিকে নিয়ে মা রয়ে গেল বাড়িতে। শহরে জানা গেল বহু লোক ফিরে যাচ্ছে পূবে। ক্রিস্টি আর ক্যাসিকেও যেতে হচ্ছে। বিদায় জানালো ওরা পরস্পরকে ভারাক্রান্ত হৃদয়। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল ওদের, কারণ জুতোগুলো ঠিক রাখতে হবে ওদের শীতে পড়বার জন্যে। এখন আর খালি পায়ে ঘাস ফড়িং মারিয়ে স্কুলে যাওয়া সম্ভব নয়। তাছাড়া এমনিতেও শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে স্কুল। মা বলেছে গোটা শীতকালটা ওদের ঘরে পড়াবে। আগামী মরশুমে স্কুলে গিয়ে ওরা দেখবে কারোর চেয়ে একটিও পিছিয়ে নেই ওরা। মিস্টার নেলসনের ওখানে কাজ করে বিনিময়ে একটা লাঙল ব্যবহারের সুযোগ পেল বাবা। আবার ফাঁকা গম খেতে লাঙল টানতে শুরু করলো বাবা। আগামী বছর বুনতে হবে গম। 15 একদিন খালের ধারে ঘুরে বেড়াচ্ছে লরা। পায়ে পায়ে চলছে ও সার্বক্ষণিক সঙ্গী জ্যাক। প্লাম ক্রিকের অবস্থা দেখে মনটা একেবারে দমে গিয়েছে ওর। খালটা প্রায় শুকিয়ে গিয়েছে, তিত্তির করে বইছে চিকন ধারা। ফুটব্রিজের উপর উইলোর ছায়া নেই, পাম ঝাড়ের নিচে জল নেই, শুধু কাদা। রাগী বুড়ো কাঁকড়াটা চলে গিয়েছে কোথায় যেন। প্রচণ্ড গরম, গা পুড়ে যাচ্ছে রোদে। বিরক্তিকর ফরফর শব্দ তুলে চারপাশে উঠছে অসংখ্য ঘাস ফড়িং। হঠাৎ লরা লক্ষ্য করল টিলার গায়ে লাইন করে বসে রয়েছে অসংখ্য ঘাস ফড়িং, সবকটার লেজ নিচের দিকে নামানো। আঙুল দিয়ে খোঁচা দিলেও নড়ে না। একটাকে কোনো মতে সরিয়ে দেখা গেল নিচে গর্ত। কাঠি দিয়ে খুঁচিয়ে ধূসর একটা জিনিস বের করে আনলো গর্ত থেকে। জিনিসটা মোটাসোটা একটা পোকার মতো দেখতে, কিন্তু জ্যান্ত মনে হচ্ছে না। জিনিসটা কি বুঝতে পারল না লরা। জ্যাকও একটু শুঁকে দেখল, কিন্তু বুঝতে পারল না ওটা কি। বাবাকে জিজ্ঞেস করবে বলে মনে করে মাঠের দিকে রওনা হয়ে দেখতে পেল লরা লাঙলের কাছে দাঁড়িয়ে রয়েছে স্যাম আর ডেভিড। চাষ বাদ দিয়ে বাবা মাঠের অন্যদিকে নিচু হয়ে ঝুঁকে কি যেন করছে। হঠাৎ সোজা হয়ে ফিরে গেল বাবা লাঙলের কাছে। তারপর লাঙল তুলে ঘোড়া দুটোকে নিয়ে রওনা হলো আস্তাবলের দিকে। বাবাকে কাজ ফেলে ফিরে আসতে দেখে বুঝে ফেলল লরা নিশ্চয় ভয়ানক কিছু হয়েছে। দৌড় দিল আস্তাবলের দিকে। স্যাম আর ডেভিডকে রেখে বেরিয়ে এলো বাবা। লরাকে দেখল, কিন্তু হাসল না। বাবার পিছু নিয়ে ঘরে ফিরে এলো লরা। অসময়ে বাবাকে ফিরতে দেখে চমকে উঠল মা। কি হলো? কি হয়েছে চার্লস? ডিম পাড়ছে ওরা, বলল বাবা। সবখানে মাটি একেবারে মৌচাকের মতো করে ফেলেছে, কোথাও 1 ইঞ্চি জায়গা নেই। মাটির নিচে গর্ত খুঁড়ে একটা করে এই জিনিস ঢুকিয়ে দিচ্ছে ভিতরে। পকেট থেকে একটা ধূসর রঙের পোকা মতো বের করে রাখলো টেবিলের উপর। এই দেখো, একটা কেটে দেখেছি, 35 থেকে 40টা করে ডিম রয়েছে এগুলোর প্রত্যেকটায়। ওরা সারা দেশে এই একই কারবার। ঝপ করে একটা চেয়ারে বসে পড়ল মা। হাত দুটো অসহায় ভঙ্গিতে ঝুলে রয়েছে দুপাশে। আগামী বছর শস্যের একটা দানাও তুলতে পারবে না কেউ ঘরে, বলল বাবা। ডিম ফুটে বাচ্চাগুলো বেরোবে যখন, সবুজের চিহ্ন পর্যন্ত থাকবে না। হায় হায় চার্লস, আমাদের কি হবে? মার গলাটা কেঁপে গেল। বেঞ্চে বসে পড়ল বাবা। মাথা নেড়ে বলল, জানি না।
ওপরে ওঠার গর্তের কাছে মেরির শুকনো মুখটা দেখা গেল। পা টিপে নেমে এলো মইবে। দাঁড়ালো লড়ার পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে। হঠাৎ সিধে হলো বাবা। বেপরোয়া একটা ভঙ্গি ফুটে উঠল চোখে মুখে। তবে একটা কথা জানি ক্যারোলিন, বলল বাবা, সামান্য ঘাস ফড়িং বা পঙ্গপালের কাছে আমরা কিছুতেই হার মানব না। কিছু না কিছু করবই, তুমি দেখে নিও। দুর্ভাগ্য সব কিছু কাটিয়ে উঠবো আমরা, যেমন করেই হোক। হ্যাঁ চার্লস, বলল মা ম্লান কণ্ঠে। কেন পারবো না? নিজেকেই যেন বোঝাচ্ছে বাবা। আমরা সুস্থ, মাথার উপর একটা চাল আছে আমাদের। অন্য অনেকের চেয়ে আমাদের অবস্থা অনেক অনেক ভালো। ডিনারটা একটু তাড়াতাড়ি রেডি করে ফেলো দেখি ক্যারোলিন, শহরে যাব আমি। তুমি চিন্তা করো না, কিছু না কিছু ব্যবস্থা করেই ফেলবো আমি। সন্ধ্যের পর ফিরল বাবা। সফর শেষ না হওয়া পর্যন্ত কেউ কিচ্ছু জানতে চাইল না। তৃপ্তির সঙ্গে খাওয়া শেষ করে নিজেই মুখ খুলল বাবা। শুনছো ক্যারোলিন? হ্যাঁ বলো। এখন একমাত্র সমাধান হচ্ছে পূর্ব, বলল বাবা। কাল ভোরে পূর্বে রওনা হয়ে যাব। চমকে উঠল মা। এ কি বলছো চার্লস? ওদিকে এখন ফসল কাটা চলছে, বলল বাবা। ঘাসফড়িংগুলো পূর্বে 100 মাইল পর্যন্ত ক্ষতি করেছে ফসলের। তার মানে এরপরের ফসল সব ঠিকই আছে, অর্থাৎ কাজ চলছে। পশ্চিমের সব লোক এখন কাজের আশায় ছুটছে পূর্বে। যে আগে পৌঁছবে সে আগে কাজ পাবে। দেরি করা ঠিক হবে না। তুমি যদি মনে করো এটাই একমাত্র সমাধান। মা বলল, ঠিক আছে, যাও তাহলে। আমি আর মেয়েরা চালিয়ে নেব এই দিকটা। কিন্তু চার্লস, এত দূর হাঁটতে হবে তোমাকে, ভাবতেও খারাপ লাগছে। আরে দূর, মুখ বাঁকালো বাবা। 100-200 মাইল একটা দূরত্ব হলো? কথাটা বলেই নিজের বুট জোড়ার দিকে চোখ গেল বাবার, কিন্তু চট করে চোখ সরিয়ে নিল। বলল, 200 মাইল তো উড়েই চলে যাব আমি। বেশ অনেক দিন পর বেহালাটা বের করলো বাবা। অনেকক্ষণ বাজালো চোখ বুজে। দুপাশে বসে শুনছে লড়া আর মেরি। মা দোল দিয়ে ঘুম পাড়াচ্ছে ক্যারিকে। সবার পছন্দের অনেক পরিচিত সুর বাজানো হচ্ছে একের পর এক। অবশেষে থামলো বাবা। বেহালাটা যত্নের সঙ্গে বাক্সে তুলে রাখলো বাবা। সকাল সকাল উঠতে হবে কাল, তাই শুয়ে পড়ল ওরা আজ একটু আগে। সকালে নাস্তার পর সবাইকে চুমু দিয়ে বেরিয়ে গেল বাবা। বাড়তি একটা শার্ট আর একজোড়া মোজা জাম্পারে পেঁচিয়ে ঝুলিয়ে নিয়েছে কাঁধে। প্লাম ক্রিক পার হওয়ার আগে থেমে পিছন ফিরল বাবা। হাত নাড়ল ওদের দিকে চেয়ে। তারপর ঘুরে এক টানা হেঁটে চলে গেল চোখের আড়ালে, একবারও পিছনে না তাকিয়ে। লড়া গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখল জ্যাক বাবার বিদায় নেওয়া। বাবা অদৃশ্য হয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ওরা। তারপর যেন সংবিত ফিরে পেয়ে সচকিত হয়ে উঠল মা। বলল, এখন থেকে আমাদেরই সব সামাল দিতে হবে। মেরি আর লড়া, তোমরা গরুটাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো, আমি ঘরদোর সামলাচ্ছি।